শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সকলে? নিশ্চয়ই ভালো আছো এবং বাড়িতে আছো। আমিও পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। সেই জন্য আমি আজ আবারও তোমাদের পুনর্দান স্যার অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত ক্লাসে তোমরা যারা আমার ক্লাস দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাই এবং অনেক কিছু শিখতে পারছো বলে আমি আশা রাখি। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আবারও নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায়ের পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। আজকের পাঠদানের পূর্বে আমরা স্মরণ করিয়ে দিতে চাই তোমাদেরকে বিগত ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম এবং তোমরা কি কি শিখেছিলে। তৃতীয় অধ্যায়ে আমরা দেখেছি সেই জায়গায় ছিল অর্থের সময় মূল্য, অর্থাৎ আমরা জানতে পেরেছিলাম অর্থের সময় মূল্যটা কি, এবং অর্থের সময় মূল্য পরে আমরা শিখেছিলাম অর্থের সময় মূল্যের গুরুত্ব। সেখানে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেই জিনিসটা হলো তিন দিক দিয়ে ফিনান্স এবং ব্যাংকিংয়ের দৃষ্টিতে তিন দিক দিয়ে অর্থের সময় মূল্যের গুরুত্ব রয়েছে। প্রথমত কি সুযোগ ব্যয়, দ্বিতীয় যে বিষয়টি ছিল প্রকল্প মূল্যায়ন, এবং তৃতীয় বিষয়টি ছিল ঋণ গ্রহণ সিদ্ধান্ত। প্রথম বিষয়টি যদি আমরা মনে করার চেষ্টা করি, সেখানে সুযোগ ব্যয় বলতে আমরা আমি কি বোঝাতে চেয়েছিলাম এবং ফিনান্স ও ব্যাংকিং কি বলে। তাহলে দেখতে পাই ফিনান্সের ভাষায় যে সুযোগ ব্যয় হলো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার সুযোগ, একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অপর একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন দাঁড়াচ্ছে দুইটি প্রকল্পের মধ্যে আমি কোন প্রকল্পটি গ্রহণ করব, এটা আমরা কিভাবে বুঝতে পারি। এবং আরেকটি বিষয় ছিল যে প্রকল্প মূল্যায়ন, অর্থাৎ আমার দুইটার যদি প্রকল্প থাকে কোন প্রকল্পটা গ্রহণযোগ্য হবে আর কোন প্রকল্পটি লাভজনক হবে সে বিষয়টি আমরা তাহলে কিভাবে নির্ণয় করতে পারি। এই সমস্যা সমাধানের জন্য আমার ফিনান্স এর দৃষ্টিকোণ থেকে দুইটি ভাবে এই সমস্যা সমাধান করা যায়। অর্থাৎ বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে নিয়ে গিয়ে আমরা জানতে পারি যে কিভাবে কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য, অথবা ভবিষ্যৎ মূল্য যদি জানা থাকে তাহলে সেটাকে বর্তমান মূল্যে এনে আমরা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করি। তাহলে আজকের পাঠে আমরা দেখব যে গাণিতিকভাবে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, অর্থাৎ আমরা সঠিক প্রকল্প নির্বাচন করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকের পাঠে আমরা কি শিখতে চলেছি, অবশ্যই বলতে পারবে। তাহলে দেখি আজকের আমাদের পাঠের বিষয়টা কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি লিখে দিয়েছি আজকের পাঠদানের বিষয় অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। অর্থাৎ বর্তমান মূল্য যদি জানা থাকে তাহলে কিভাবে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি সেই সম্পর্কে আজকের পাঠদানে আমরা জানতে পারবো। অনেকে তোমরা ভয় পাও অঙ্ক কষা, কিন্তু আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি এই ক্লাসটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের সেই ভুলটি দূর হয়ে যাবে এবং তোমরা সঠিক প্রকল্প নির্বাচন করতে পারবে। এই অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুইটি পদ্ধতি আছে। এই দুইটি পদ্ধতি সম্পর্কে আমরা জানি। অর্থাৎ ফিনান্সের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পাই যে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুইটি রুল বা সূত্র রয়েছে। প্রথম যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি এখানে দেখতে পাচ্ছ, ভবিষ্যৎ মূল্য নির্ণয়। ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ভবিষ্যৎ মূল্য ইকুয়াল বর্তমান মূল্য ইনটু 1 প্লাস সুদের হার পাওয়ার মেয়াদ অথবা বছর। আমি আবার তোমাদের বোঝার জন্য বলছি, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হলো আমরা যদি বর্তমান মূল্য জানি তাহলে সেটাকে ভবিষ্যৎ মূল্যে নিয়ে যেতে পারি। কিভাবে নিয়ে যেতে পারি? ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য ইনটু 1 প্লাস সুদের হার ইনটু মেয়াদ অথবা বছর। তাহলে এটাকে আমরা আবার সাংকেতিক ভাষাও লিখতে পারি, প্রতীকীও লিখতে পারি। তাহলে আমরা দেখি সেটি কেমন হবে। ভবিষ্যৎ মূল্য অর্থাৎ এফভি দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এটা হলো এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু। এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু। বর্তমান মূল্যকে আমরা প্রকাশ করতে পারি পিভি, অর্থাৎ পিভি হলো প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য ইনটু 1 প্লাস
সুদের হার আমরা আই দিয়ে প্রকাশ করে থাকি। আই অর্থাৎ ইন্টারেস্ট, এখানে আই দিয়ে প্রকাশ করে থাকি। মেয়াদকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি। এন অর্থাৎ নাম্বারস অফ ইয়ার্স, মানে বছরের সংখ্যা। এইভাবে আমরা লিখতে পারি। এইভাবে লিখে এই সূত্রটি প্রয়োগ করে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি বর্তমান মূল্য থেকে। এরপরে আরেকটি সূত্র রয়েছে, সেই সূত্রটি আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব সেই সূত্রটি কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে আরেকটি সূত্র দেখতে পাচ্ছ, ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য ইকুয়াল বর্তমান মূল্য ইনটু 1 প্লাস সুদের হার বাই চক্রবৃদ্ধির সংখ্যা। এর পাওয়ার আছে মেয়াদ অথবা মেয়াদ ইনটু চক্রবৃদ্ধির সংখ্যা। এটাকে যদি আমরা প্রতীক হিসাবে ব্যবহার করি সাংকেতিকভাবে, তাহলে দেখি ভবিষ্যৎ মূল্য এর আগে তোমরা জেনেছো ভবিষ্যৎ মূল্য সমান কি, ফিউচার ভ্যালু। এফ ভি সমান ফিউচার ভ্যালু। বর্তমান মূল্য আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি, পি ভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস সুদের হার। তোমরা এর আগে দেখো সুদের হার আমরা কি দিয়ে প্রকাশ করেছি, একটু মনে করার চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। হ্যাঁ, আই আমরা চক্রবৃদ্ধির সংখ্যা। চক্রবৃদ্ধির সংখ্যাটা কি, চক্রবৃদ্ধি হলো এক বছরে যতবার চক্রবৃদ্ধি হয়, যতবার সুদ প্রদান করা হয়, সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধির সংখ্যা। অর্থাৎ আমাদের আসল অর্থাৎ মূল টাকার যে পরিমাণ সুদ প্রতি বছর প্রদান করা হয় সেটা হলো চক্রবৃদ্ধির সংখ্যা। কখনো কখনো প্রতি মাসে দেওয়া হয়, কখনো কখনো 3 মাস পর, কখনো 4 মাস পর, কখনো 6 মাস পরে সুদ প্রদান করা হয়। ঠিক এক বছরে যতবার চক্রবৃদ্ধি হয় সেই সংখ্যাটা আমরা লিখব। সেখানে চক্রবৃদ্ধির সংখ্যাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এর পাওয়ার আছে মেয়াদ অর্থাৎ এন ইনটু চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে আমরা আবারও দেখি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পরবর্তী সূত্রটি হলো এফ ভি ইকুয়াল পি ভি ইনটু 1 প্লাস আই বাই এন, এর পাওয়ার হলো এন ইনটু এন। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে এই দুইটি সূত্র আমরা কিভাবে ব্যবহার করব, অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে আমাদের সেই সমস্যার সমাধান করতে পারব। সবচেয়ে বড় যে সমস্যাটি আমাদের দাঁড়ায়, আমরা নির্ণয় করতে পারি না এই দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা কখন ব্যবহার। তাহলে আমরা এবার যাই আমাদের এই সূত্রগুলো কিভাবে আমরা ব্যবহার করব। প্রথম সূত্রটি আমরা চিন্তা করি। প্রথম সূত্রটি কি ছিল, তোমরা অবশ্যই মনে করতে পারছো যে প্রথম সূত্রটি কি ছিল। তারপরেও আমরা দেখে নিব যে আমাদের প্রথম সূত্রটি কি ছিল। আমাদের প্রথম সূত্রটি ছিল ভবিষ্যৎ মূল্য ইকুয়াল বর্তমান মূল্য প্লাস ইনটু 1 যোগ সুদের হার এ পাওয়ার হচ্ছে মেয়াদ। এই সূত্রটি আমরা কখন প্রকাশ করব, অর্থাৎ বর্তমান মূল্য জানা থাকলে যখন আমরা বছরে একবার চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ বাৎসরিক চক্রবৃদ্ধি হয়, তখন আমরা এই সূত্র প্রয়োগ করে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারব। আমি আবারও বলছি, যখন বাৎসরিক চক্রবৃদ্ধি হবে, অর্থাৎ বছরে একবার সুদ প্রদান করা হয়, তখন তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা দেখি যে একটা সমস্যা দেখি, আমরা একটা গাণিতিক সমস্যা দেখি এবং তা সমাধান করার চেষ্টা করি। দেখি যে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করা যায়। তোমাদের জন্য এখানে একটি সমস্যা রয়েছে, আপনাদের একটি অঙ্ক রয়েছে, যেটা দেখতে পাই 10% হার সুদে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে 10 বছর পর কত টাকা পাওয়া যাবে। 10% হার সুদে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে 10 বছর পর কত টাকা পাওয়া যাবে। এই জায়গায় অধিকাংশ ছাত্রছাত্রী তারা একটি ভুল করে থাকে। তারা অনেক সময় বুঝতে পারে না আমি বর্তমান মূল্য নির্ণয় করব না ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। কারণ এখানে বর্তমান মূল্য আমার ভবিষ্যৎ মূল্য কিছু উল্লেখ করা থাকে।
নেই। কিন্তু একটি জিনিস তোমরা এই অঙ্কটা করে বুঝতে পারবে যে এই জায়গায় কি বলেছে, 10 বছর পর, 10 বছর পর কি বলেছে, 10 বছর পর কত টাকা পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 বছর পর যদি হয় তাহলে কি হবে, এখান থেকে ভবিষ্যতে, তাই না? এখান থেকে ভবিষ্যতে যদি হয় তাহলে আমরা অবশ্যই কি করব, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। এখানে কি চক্রবৃদ্ধি কোনো কথা উল্লেখ আছে? অবশ্যই কোনো চক্রবৃদ্ধির কথা উল্লেখ নেই। তোমরা যদি প্রশ্নটি আবার দেখো, আবার দেখো চক্রবৃদ্ধির কথা উল্লেখ আছে? যদি কোনো চক্রবৃদ্ধি মেয়াদের কথা উল্লেখ না থাকে আমরা অবশ্যই ধরে নিব এটি বাৎসরিক চক্রবৃদ্ধি। অর্থাৎ আমরা এই 1 নম্বর সূত্র, প্রথম সূত্রটি প্রয়োগ করে এক্ষেত্রে সমস্যার সমাধান করব। সেক্ষেত্রে আমরা দেখি প্রথম সূত্রটি কি আছে, FB = PB * 1 + I এর পাওয়ার হচ্ছে f। তাহলে অঙ্কটি কিভাবে সমাধান করা যায় আমরা একটু দেখি। আমরা জানি আমরা কি জেনেছি ইতিমধ্যে, ফিউচার ভ্যালু নির্ণয় করার সূত্র কি, FV = PV * 1 + I n। এখন আমাকে ফিউচার ভ্যালু নির্ণয় করতে হলে কি কি তথ্যগুলো আমার লাগবে, PV লাগবে, আর লাগবে ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, আর কি লাগবে n অর্থাৎ মেয়াদ। তাহলে দেখি এই জিনিসগুলো আমরা আমাদের এই অঙ্কে, এই তথ্যগুলো আমাদের অঙ্কে আছে কি। যদি থাকে তাহলে আমরা এই অঙ্কটি এখানে লিখব। এখানে কোন কোন বিষয়গুলো আমি পাচ্ছি, PV। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো তো এখানে PV অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু আছে, কোথাও দেখতে পাও? অবশ্যই আছে। কোন জায়গায় আছে? প্রেজেন্ট ভ্যালুটা সত্যি কি 50,000 টাকা, অর্থাৎ বর্তমান মূল্য 50,000 টাকা। 50,000 টাকা ব্যাংকে জমা রাখতে চাই, তাহলে প্রেজেন্ট ভ্যালু কত হবে, 50,000 টাকা। এরপরে কি আছে, আমার কি প্রয়োজন, ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। সুদের হার প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বুঝে দেখো তো কোথাও সুদের হার আছে? হ্যাঁ, অবশ্যই তোমরা পেয়েছো 10%। কত আছে? 10%। তাহলে I সমান 10%, বা এখানে 10/100 এটা আমরা কেন করলাম, কারণ আমাদের এই পার্সেন্টটা কি শতকরায় দিয়েছে, একে আমরা স্বাভাবিক সংখ্যায় পরিণত করব। স্বাভাবিক যেহেতু শতকরা দিয়েছিল, আমরা একে 10কে 100 দিয়ে ভাগ করেছি, এবং 100 দিয়ে ভাগ করার প্রেক্ষিতে আমাদের আমরা কোন সংখ্যা পেয়েছি, 0.1। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি বিষয়টি। এখন আর কি প্রয়োজন, আমাদের কি প্রয়োজন, n। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি n আছে। n অর্থাৎ আমি কি বলেছিলাম, n অর্থাৎ বছর। n অর্থাৎ বছর বা মেয়াদ। কোন মেয়াদ বা বছর উল্লেখ আছে এই অঙ্কে? হ্যাঁ, অবশ্যই আছে। কোন জায়গায় আছে দেখো তোমরা, 10 বছর। কত আছে প্রিয় শিক্ষার্থী, 10 বছর। তাহলে n সমান আমরা কত পেয়েছি, 10। এখন তোমরা যে তথ্যগুলো পেলে এখানে, এই তথ্যগুলো যদি আমরা এই জায়গায় প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কের গাণিতিক সমস্যার সমাধানটা হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি, প্রয়োগ করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি পেয়েছি এখানে, PV কত পেয়েছি, 50,000 ইনটু এরপরে কি আছে, 1 প্লাস I ইন্টারেস্ট কত পেয়েছি আমি, 0.1। এর মেয়াদ কত পেয়েছি আমি, 10। এরপরে আমরা কি করব, 50,000 এই জায়গায় 50,000 লিখি আবারও। এবার 1 প্লাস
এটা এই দুইটা আমরা যোগ করে দিই, যোগ করে দিলে আমরা কত পাই 1.1 এর পাওয়ার কত আছে 10। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এর পরবর্তীতে আমরা দেখি পরবর্তী স্টেপে দেখি 50,000 আছে, সেটা আমরা আবারও নিচে 50,000 লিখলাম। 1.1 এর পাওয়ার যদি আমরা ডট দেই তাহলে কত দাঁড়ায় তোমরা দেখতে পাবে ইনটু 2.593 593 এবং এরপরে আরো অনেক কিছু আছে যেগুলো আমি লিখলাম না, তোমরা দেখে নিতে পারো। এখন এই দুইটা যদি আমি গুণ করে দিই তাহলে 10 বছর পরে 50,000 টাকায় কত টাকা পাওয়া যাবে তাহলে সেটা আমরা বের করতে পারবো। এক্ষেত্রে আমি বলে রাখি তোমরা এই কাজটি এই অঙ্কগুলি করার জন্য অবশ্যই যদি তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এবং তোমরা নির্ভুলভাবে এই অঙ্কটি করতে পারবে। তাহলে আমরা দেখি কত টাকা পাওয়া যাবে। আমরা এই দুইটা গুণ করে দিই, গুণ করে দিলে পাওয়া যায় 1,29,687 টাকা, 687.12। তাহলে আমরা কত পেলাম এখানে 1,29,687.12 টাকা। অর্থাৎ এখন যদি আমি 50,000 টাকা ব্যাংকে জমা রাখি 10% হার সুদে 10 বছর পরে আমি কত টাকা পাচ্ছি 1,29,687 টাকা আমি পাবো। এইভাবে আমরা বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে নিয়ে গিয়ে দেখতে পারি যে আমার প্রকল্পে কত লাভ, 10 বছর পরে আমার এই 50,000 টাকা কত টাকায় দাঁড়াবে। ঠিক একইভাবে আমি যদি চক্রবৃদ্ধি সূত্রটি প্রয়োগ করি তাহলে কি দেখতে পাই। চলুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পরবর্তী 2 নম্বর সূত্রটি প্রয়োগ করে দেখি যে এটি কিভাবে প্রয়োগ করা যায়। আমি এখানে তোমাদের সামনে আরো একটি সমস্যা উপস্থিত করেছি। সমস্যাটি সম্পর্কে আমরা একটু দেখি। সমস্যাতে কি আছে 10% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে 10 বছর পর কত টাকা পাওয়া যাবে। এর আগের অঙ্কটি খেয়াল করো এবং এখনকার অঙ্কটি খেয়াল করো। এর আগের অঙ্কের সঙ্গে এখানে একটি মাত্র পার্থক্য রয়েছে মাসিক চক্রবৃদ্ধিতে। এখানে কোন বিষয় রয়েছে মাসিক চক্রবৃদ্ধি। তাহলে যদি মাসিক চক্রবৃদ্ধি হয় তাহলে অবশ্যই বুঝতে পারছো যে আমাকে এই সূত্রটি প্রয়োগ করতে হবে। শুধু মাসিক না, যদি চক্রবৃদ্ধি কোনো কথা উল্লেখ থাকে ত্রৈমাসিক, ষান্মাসিক, এইরকম কোনো কথা যদি উল্লেখ থাকে চক্রবৃদ্ধির কথা, তাহলে আমি এই দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করে আমাদের সমস্যার সমাধান করি। তাহলে দেখি এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তোমরা ইতিমধ্যে সূত্রটি সম্পর্কে জেনেছো। তাহলে লিখি আমরা জানি ফিউচার ভ্যালু or PV future value equal present value PV into F plus I by M to N to। এখন আমরা দেখি আমাদের এই সমস্যা সমাধান করার জন্য যে সমস্ত তথ্য বা উপাত্ত দরকার সেটি এই অঙ্কটিতে আছে কি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমাকে এই অঙ্কটি সমাধান করতে গেলে প্রথমে কি লাগবে প্রেজেন্ট ভ্যালু আছে। তোমরা এই অঙ্কটিতে দেখো কোথাও প্রেজেন্ট ভ্যালু আছে। হ্যাঁ অবশ্যই তোমরা পেয়েছো, আমি আশা করি। প্রেজেন্ট ভ্যালু কত আছে 50,000 টাকা। তাহলে প্রেজেন্ট ভ্যালু আমি লিখি পি ভি ইকুয়াল 50,000। এখানে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট হ্যাঁ আমি দেখি যে এটা
এখানে সুদের হার কত আছে 10%। তোমরা অবশ্যই পেয়েছো 10%, তাহলে ইন্টারেস্ট হবে কত 10%। ঠিক আগের মতো করবে 100 ভাগ 100 ইকুয়াল 0.1 0.1। এখানে এ অর্থাৎ n এর মান দরকার, অর্থাৎ বছরের সংখ্যা দরকার। বছর কি আমরা পেয়েছি, বছর কত আছে 10 বছর। তাহলে n এর মান আমরা পেয়ে গেছি, নাম্বার অফ ইয়ার্স কত পেয়েছি 10 বছর। এরপরে আসলে আসল তথ্য দরকার, m এর মান দরকার আমাদের। m এর মান কি আমরা m এর মান আছে m, আমি কি বলেছিলাম এর আগে, m অর্থাৎ হলো চক্রবৃদ্ধি সংখ্যা, অর্থাৎ বছরে কতবার চক্রবৃদ্ধি হয়। এখানে কি আমরা বুঝতে পারছি যে চক্রবৃদ্ধি সংখ্যা কত হবে, এখানে কি বলছে মাসিক চক্রবৃদ্ধি। তাহলে কি বলছি মাসিক চক্রবৃদ্ধিতে, যদি মাসিক চক্রবৃদ্ধি হয় তাহলে এক বছরে কতবার চক্রবৃদ্ধি হবে, যদি প্রত্যেক মাসে চক্রবৃদ্ধি হয় তাহলে 12 মাসে এক বছর, এক বছরে কত হবে 12 বার। তাহলে আমরা লিখবো 12। তাহলে এই তথ্যগুলো আমি যদি এই জায়গায় বসাই, আমি যে বিষয়গুলো পেলাম, আমি যদি অঙ্কে প্রয়োগ করি, সূত্রে প্রয়োগ করি, তাহলে আমরা এর সমাধান পেয়ে যাব। বিষয়টি কি আছে, তাহলে আমরা পিবি কি পেয়েছি 50,000 ইনটু অন 1 প্লাস ইন্টারেস্ট কত আছে 0.1। এবার আমরা n সমান কত পেয়েছি 12 ইনটু n এর মান কত পেয়েছি 10, m এর মান কত পেয়েছি। ঠিক এর পরবর্তী স্টেপে আমরা যদি যাই 50,000 এর সাথে 50,000 ঘটবে। এখন এই জায়গায় শিক্ষার্থীরা তোমরা অধিকাংশ সময় ভুল করে থাকো, অনেকে কি করে এই দুইটা লসক করে নিচে বসায়, পরে এর পাওয়ার দিয়ে গুণ করে, কিন্তু এই কাজটি আমরা করব না। আমরা আগে 0.1 কে 12 দিয়ে ভাগ করে নিব, আগে আমরা 12 দিয়ে ভাগ করে নিব, তারপরে এইটা যোগ করে সঙ্গে গুণ করব। তাহলে 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তোমরা দেখতে পাবে এইরকম একটা সংখ্যা আছে 00833, এইরকম একটা সংখ্যা পাবেন। এবং এই দুইটা যদি আমি গুণ করি তাহলে কত হবে 100। এরপরে আমরা কি করি 50,000 এখানে বসবে, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে দেখবা তোমরা এরকম একটা সংখ্যা আসবে 1.003 এবং এই 120 এই জায়গায় আমি লিখে দেব। এরপরে পরবর্তী স্টেপে আমরা দেখি 50,000 একে আমরা 120 দিয়ে এর পাওয়ার 120 দেব। এর জন্য তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি থাকে তাহলে ভালো হবে। যদি এটা করি তাহলে আমরা কি পাই 2.0596 আরো কিছু আছে সামথিং যেটা আমি লিখলাম না। এবং এরপরে এই দুটো সংখ্যা যদি আমি গুণ করে দেই তাহলে অঙ্কটি এইরকম দাঁড়ায় 1,35,000 1,35,298 টাকা, 1,35,298 এই পরিমাণে এসে দাঁড়ায়। তাহলে আমরা দেখতে পেলাম যে 10% মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে 10 বছর পর যে পরিমাণ টাকা পাওয়া যাবে তা হলো 1,35,298। এর আগের অঙ্কটিতে আমরা যদি দেখি, এর আগের অঙ্কটি কি আমরা দেখছিলাম 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে, 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে 1,29,687 টাকা।
তাহলে প্রিয় শিক্ষার্থী, কোন প্রকল্পে আমাদের বিনিয়োগ করা লাভজনক? মাসিক চক্রবৃদ্ধিতে নাকি বাৎসরিক চক্রবৃদ্ধিতে? তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে প্রকল্পে টাকা বেশি, অর্থাৎ চক্রবৃদ্ধিতে আমরা পেয়েছি 1,35,298 টাকা। অবশ্যই তোমরা এই প্রকল্পে টাকা বিনিয়োগ করবে। তোমরা দেখতে পাচ্ছ 1,35,298 টাকা। অবশ্যই তোমরা এই প্রকল্পে টাকা বিনিয়োগ করবে। বিনিয়োগ করলে অধিক লাভবান হবে। তাহলে তোমরা যদি প্রকল্প নির্বাচন করতে চাও, দুটি প্রকল্পের মধ্যে এই প্রকল্পটি তোমরা নির্বাচন করো, তাহলে তোমরা ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে পারবে। আশা করি তোমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্রটি এবং কিভাবে এটি সূত্র প্রয়োগ করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায় তোমরা এখন বাড়ি বসেই করতে পারবে। অবশ্যই পারবে, আমার সে বিশ্বাস আছে। তাহলে চলো যে আমরা একটা সমস্যা তোমাদেরকে দেই, অর্থাৎ একটা কাজ দেই, যেটা তোমরা বাড়িতে করার চেষ্টা করো। বাড়ির কাজ তোমরা একটু লিখে নাও। বাড়ির কাজ শতকরা 12% হারে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে জমা রাখলে 5 বছর পর কত টাকা পাওয়া যাবে? আমি আবারও বলছি, বাড়ির কাজ থাকবে তোমাদের শতকরা 12% হারে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর কত টাকা পাওয়া যাবে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং বাড়ির কাজটা তোমরা করে নিয়েছো। আশা করি সবাই ভালো থাকবে এবং অপেক্ষা করবে পরবর্তী ক্লাসের জন্য। আমি আবারও পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী বিষয় নিয়ে হাজির হব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পরম করুণাময় সৃষ্টিকর্তা তোমাদের সকলকে ভালো রাখুক।